বাচ্চারা যেহেতু বলতে পারে না, মায়েরা নিউমোনিয়াটা খুব বেশি চট করে ধরে উঠতে পারেন না যে বাচ্চা নিউমোনিয়ার দিকে ওই টেন্ডেন্সিতে সমস্যায় ভুগছে। তো এটা কি বোঝার কোনো উপায় আছে মায়েদের কিছু? হ্যাঁ, যদি ছোট বাচ্চা থাকে তার প্রথম সাইন হচ্ছে যে সে ঠিক করে খাবে না, খাওয়া দাওয়াটা একটু কমে যাবে, বুকের মধ্যে একটু ঘরঘরানি আওয়াজ পেতে পারে, বা বাচ্চার রেসপন্স কম করতে পারে, সারাদিন হয়তো অগরে ঘুমোচ্ছে, তাতে আপনাদের একটু সাসপিশন থাকতে হবে যে বাচ্চার কিছু একটা সমস্যা হচ্ছে, এবং আপনাদের নিকটবর্তী যে পিডিয়াট্রিশিয়ান আছে তাকে অবশ্যই গিয়ে দেখিয়ে নিতে হবে। নিয়ম না মেনে ঠান্ডা জল খেয়ে ফেলা, এবং তার কারণে যেটা হয়ে থাকে যে আমাদের প্রায় ঠান্ডা লেগে গিয়ে থাকে, এই জিনিসটা প্রায় হয়ে থাকে। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে প্রতিটা মানুষের কিন্তু এই যে ঠান্ডা লাগার ধাত এটা কিন্তু সেম থাকে না। কিছু কিছু মানুষ থাকে যাদের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায়, লাগলে বুকের মধ্যে সর্দি জমে যাওয়া, বা নাক দিয়ে জল পড়া, বুকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া, বা বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি হওয়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়। এবার যাদের এরকম সিমটম থাকে তারা অবশ্যই জানবেন যে আপনাদের যদি এরকম সিমটম হয়ে থাকে তাহলে আপনারা অ্যাসমা যে রোগ আছে সেটাতে হওয়া আপনার চান্সটা আছে। তো সেই জন্য আপনাদের নিকটবর্তী যিনি চেস্ট ফিজিশিয়ান আছে তাকে এই রোগটার বিষয় জিজ্ঞাসা করবেন, এবং তার স্ক্রিনিং অবশ্যই করিয়ে নেবেন যদি এরকম সমস্যা থাকে। তো আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আপনার এই সিমটমগুলো আছে কিনা। যদি থাকে আপনার ডাক্তারবাবুকে দেখাবেন, দেখিয়ে তার যেটা ট্রিটমেন্ট, যেটা মেনলি থাকে আমাদের ইনহেলার, সেটা আপনি অবশ্যই ঠিকঠাকভাবে নিতে হবে। যদি দেখা যায় যে আপনি ঠিকভাবে সব মেনটেন করতে পারছেন না, মানে মাস্ক প্রপার ব্যবহার করা হচ্ছে না, বা ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তাও থেকেই আছে সব কিছু করার পর, তাহলে অবশ্যই ভ্যাকসিনেশন আগে থেকে ইয়ারলি একটা করে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া যে ভ্যাকসিনেশন যেমন শিডিউলে আছে সেটা নেওয়া, এবং ইনহেলার প্রপারলি নেওয়া। এবং যাদের ধরুন এই সমস্যাগুলো নেই, নর্মালি খুব বেশি ঠান্ডা লাগার সমস্যা নেই, তারা মাস্ক অতটা না পরলেও কিছু সমস্যা নেই। শুধু এখন একটা সিজনাল একটা ফ্লুয়ের সমস্যা চলছে, তো সেই হিসাবে যেটুকু যা প্রিকশন নেওয়া, যে মানুষের থেকে সাফিসিয়েন্ট দূরত্ব বজায় রাখা, প্রপার হ্যান্ড ওয়াশিং করা, এবং যদি সম্ভব হয় মাস্কটা প্রয়োজন। লিপস্টিক গেটে যাবে সেজন্য আমরা মাস্ক পরবো না, মানে কি মামা বাড়ির আবদার? এরকম আবদার পেশেন্টরা করে বা মেডিকেল কলেজে এসে অবশ্যই বলেন তারা যে মাস্কটাকে না পরলেই নয়, এই ট্রিটমেন্ট যেটা আপনি দিচ্ছেন সেটা কতদিন চলবে, মাস্ক ছাড়া যদি অন্য কিছু করা যায়, সেটা অবশ্যই, এটা তো সবারই প্রশ্নগুলো থেকেই থাকে। প্রচুর পলিউশন চারিদিকে, এবং দিল্লির দিকেই মোটামুটি কলকাতা হাঁটছে। তো তারপর বাড়ি ফিরে এসে কিছু কি আমরা করব ভালো থাকার জন্য? হ্যাঁ, অবশ্যই। যদি মনে হয় যে গলাতে একটুখানি হালকা খুসখুস হচ্ছে, বা নাক দিয়ে জল পড়ছে, বা একটু ইরিটেশন হচ্ছে, অবশ্যই আমরা স্টিম নিয়ে নিতে পারি। কিছু গার্গেল সলিউশন আছে, কোনো গার্গেল সলিউশন যদি আমি নাও ইউজ করি, প্লেন গরম জলে হালকা গার্গেল করে নেওয়া আর স্টিম নেওয়া, এগুলোতেই আমাদের নাকের বা গলার মধ্যে যেটুকু যে পলিউটেন্ট বা ইরিটেন্ট আটকে থাকে তাতে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখানে না খুব ভালো একটা আমাদের মানে খুব চলতি কথা আছে, নুন জলে গার্গেল। এটা আবার কিছু কিছু আপনাদের মতো এক্সপার্টরা, ডক্টররা বলেন কিছু রোগে নুন জলে, কিছু রোগে নুন জলে নয়, আরো ক্ষতি করবে। মানে এটা তো মহা মুশকিল, আমরা কিভাবে বুঝবো? ইন জেনারেল বেটার যে আপনারা নুনটা অ্যাভয়েড করুন। আচ্ছা, হ্যাঁ, সেফ সাইডে থাকুন, গরম জলেই করুন। আর যদি তাতে প্রবলেম হয় তাহলে আপনার ডাক্তারকে দেখিয়ে নিন, সেটাই বেস্ট। বাহ। আচ্ছা ম্যাম, আরেকটা যেটা প্রশ্ন রাখবো, যে খুব সাধারণভাবে মানে কারো যদি সবুজ কফ ওঠে, একটা কিরকম না বাড়ির সকলে ভয় পেয়ে যায় যে কফ মানে তো একটা ভয়, আর কফ মানে সবুজ কফ মানে বোধহয় বিরাট একটা কিছু হয়ে গেছে, একটা ব্যাকটেরিয়া বা ব্রঙ্কাইটিস টাইপ একটা কিছু। তো এই সবুজ কফটা কি সত্যি কিছু ইন্ডিকেট করে? হ্যাঁ, নর্মালি আমাদের কফের যেটা রং থাকে ওটা হচ্ছে কালারলেস থাকে, বা একটু হালকা সাদাটে, বা খুব বেশি হলে হালকা হলদেটে হতে পারে। সবুজ কফ মানে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন মোস্টলি ডিনোট করে। ও আচ্ছা। তো যদি সবুজ কফ হয়ে থাকে, বা বুকের মধ্যে এটা চাপ সৃষ্টি হয়ে থাকে, মনে হচ্ছে কফটা উঠতে চাইছে না, বা তার আগে আপনি যদি একটা জ্বরে ভুগে গিয়ে থাকেন, তো তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুকে একবার একটু দেখিয়ে নেবেন। আচ্ছা, আর আরেকটা কি হয়, মানে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করছি, বুকে কোথাও ব্যথা হলে হয় আমরা একদম ড্যাম শিওর আমাদের বাড়িতে বা চারিপাশে যারা আছে প্রত্যেকে তোর গ্যাস হয়েছে, নালে হার্টের একবার একটা ইসিজি করিয়ে দেখে নে কি হচ্ছে, সব ঠিকঠাক আছে তো এখন চারিদিকে যে অবস্থা।
তো এই মিথটা থেকে বেরোবো কিভাবে আমরা, মানে চেস্ট ইনফেকশন বলেও যে একটা বড় জোনার আছে, একটা বড় রোগ আছে, আমরা বোধহয় খুব একটা তাকে পাত্তা দিই না। এটা তো মানে খুব ভুল। এটা হ্যাঁ একদম সত্যি কথা। সেটাই, আমাদের বুকে চেস্টে পেন হওয়া মানেই যে হার্টের বা গ্যাসের সমস্যা হবে সেরকম নয়। বুকে আরও অনেক স্ট্রাকচার্স আছে, যেটা বুকে সবচেয়ে বড় বড় দুটো স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের ফুসফুস। তাতে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা গিয়ে ইনডাইরেক্টলি আমাদের চেস্ট পেন হিসাবে মাঝে সাঝে দেখা দিতে পারে। তাছাড়াও আমাদের ফুসফুসের পেছনে আছে হচ্ছে মানে পেছনে বলতে ঠিক না, মাঝে আছে হচ্ছে ইসোফেগাস, যেটা হচ্ছে আমাদের খাদ্যনালী রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা প্রচণ্ড সমস্যা যদি কিছু হয় সেটাতেও আমাদের চেস্ট পেন দেখা দিতে পারে। এবং ফুসফুসের বাইরে আছে আমাদের হাড়, যেটা বলি আমরা চেস্ট ওয়াল। সেই চেস্ট ওয়ালে হচ্ছে আমাদের হাড় আছে, মাংস আছে। হাড়ে বেশি যদি আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, এবার সেটা ছাড়াও আমরা যদি অনেক কিছু মানে ভারী জিনিস তুলে থাকি, তাতে কি হয়, হাড়ে চাপ পড়ে, সেই জন্য অনেক সময় বনি পেনও হতে পারে। সেটাকে বলে কস্টোকন্ড্রাইটিস বা বনি পেন, যেটা জাংশনে হয় বোন আর কার্টিলেজে। এবং মাসেল পেনও হতে পারে। তো এই সব কিছুই হচ্ছে কি চেস্ট পেনের কজ হতে পারে, মানে অলওয়েজ যে কার্ডিয়াক বা গ্যাসই হবে সেরকম নয়। আচ্ছা, এই যে গ্যাসের ব্যথা, হার্টের ব্যথা, আমি যাচ্ছি না এটাতে, যেহেতু আপনি চেস্ট মেডিসিন এক্সপার্ট, তো সেই জায়গায় ম্যাডাম এই যে হাড়ের ব্যথা বা চেস্ট ইনফেকশনের ব্যথা, সেটা কি কিছুটা বুঝে নেওয়ার উপায় আছে? হ্যাঁ, যেটা হাড়ের ব্যথা আছে সেটা আমরা বাইরে থেকে যদি হাড়ের জাংশনগুলোয় একটু প্রেশার দিই তাহলে ওটা ব্যথা করবে, সেভাবে বুঝতে পারে। যদি আঙুল দিয়ে যদি আমি হাড়গুলোর উপর প্রেস করি তাহলে হাড়ে ব্যথাটা বোঝা যাবে, ওটা হাড়ের ব্যথা। মাংসের ব্যথা সবসময় অত ভালো করে বোঝা যায় না। এবার লাংসের ব্যথা ওইভাবে বোঝা যায় না। লাংসের ব্যথাটাকে ক্লাসিক্যালি যেটা বলছে প্লুরাইটিক চেস্ট পেন। সেটা কি হয়, যখন আমরা খুব জোরে নিঃশ্বাস নিই বা ধরুন আমরা জোরে কাশলাম, বুকের মধ্যে খচ করে একটা গিয়ে যে আওয়াজ হলো বা বুকে খচ করে যে গিয়ে একটা লাগলো, সেইটা হচ্ছে টিপিক্যাল একটা আমাদের চেস্টের ব্যথা, মানে লাংসের ব্যথা আর কি। আচ্ছা আচ্ছা, সবুজ কফ নিয়ে আমি একটা প্রশ্ন করলাম, আরেকটা প্রশ্ন ভুলে গেলাম তখন করতে। এই কফের সাথে রক্ত বেরোলেই আমরা একটু ভয় পেয়ে যাই, তো এটা কি সত্যি ভয় পাওয়ার মতো জায়গা? সব সময় নয়, কফের সাথে রক্ত একটা নিউমোনিয়াতেও হতে পারে, তো সেটা যে সবসময় খারাপ দিকে যায় সেটা নয়। তাছাড়াও টিবি যদি কারোর হয়ে গিয়ে থাকে বা কারোর যদি কোনো ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সারের যদি কোনো লক্ষণ থাকে, তাতেও কিন্তু এরকম রক্ত উঠতে পারে। তো তাই জন্য যদি কারোর কফের সাথে কখনো রক্ত ওঠে অবশ্যই ইভ্যালুয়েট করে নেওয়া দরকার। আচ্ছা, টিবি বলতেই মনে এলো যে এই টিবি হওয়া, যক্ষা রোগ, এগুলো মানে কি সব শেষ, মানে আর সেরকম কোনো? না, সেরকম কোনো ব্যাপার না। অন্য সব রোগের মতো টিবি একটি রোগ। আগে যখন অনেক বেশি খারাপ ধারণ ওটা নিয়েছিল তখন ছিল সেটা, কারণ টিবির বিরুদ্ধে তেমন স্ট্র্যাটেজি ছিল না, ওষুধ তত ভালো ছিল না, এফেক্টিভ ডায়াগনোসিস হতো না, সেই জন্য। কিন্তু এখন আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টিবির বিরুদ্ধে অনেকই স্টেপস নিয়েছে। ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম চলছে, আর তাতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা। টিবিকে যদি আমরা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করে সেটা ট্রিটমেন্ট করতে পারি, পেশেন্টরা কিন্তু নর্মাল লাইফ লিড করে। কিন্তু যদি আমরা এই পেশেন্টগুলোকে ঠিকঠাকভাবে ডায়াগনোসিস না করতে পারি, যেটা আগে প্রবলেম ছিল, তখন যেটা হয় যে লাংয়ের মধ্যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। এই যে চিরকালের মতো পার্মানেন্ট ড্যামেজটা হয়ে যায়, এবার সেটাকে তো আর ফিরিয়ে আনা যায় না। তখন আর কি আমাদের সমস্যাগুলো হয় যে ওষুধ দিয়েও ঠিক হচ্ছে না, বা সবসময় একটা হাঁপানি রয়ে যাচ্ছে, সবসময় বুকে ব্যথা, কাজ করার ক্ষমতা কমে যাওয়া, এগুলো আগে হতো। এখন কিন্তু সেই কেস সিনারিওটা নয়। তো আপনাদের যদি কারোর কখনো হয় যে এরকম যে 2 সপ্তাহের বেশি কাশি হচ্ছে, তার সাথে আপনার ওজন কমে যাচ্ছে, রাতের দিকে হালকা হালকা গায়ে মনে হচ্ছে যে জ্বর আসছে, বা কখনো কফের সাথে রক্ত উঠছে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যিনি চেস্ট ফিজিশিয়ান আছে তার সাথে যোগাযোগ করবেন। কারণ টিবি কিন্তু একটা ট্রিটেবল রোগ, এখন কোনো তেমন সমস্যা নেই। টিবি কি ছোঁয়াছে? কিছু কিছু টিবি আছে যেটা ছোঁয়াছে, যেরকম আমরা পালমোনারি টিবি বলি, মানে যেটা কফের মাধ্যমে যেটা টিবিটা, সেটা ছোঁয়াছে। তাছাড়াও অনেক আছে এক্সট্রা পালমোনারি টিবি, মানে ধরুন অনেক সময় আমরা শুনেছি টিবির জন্য বুকে জল জমেছে, সেই জল জমাটা কিন্তু ছোঁয়াছে না। বা পেটের টিবি, সেগুলো ছোঁয়াছে না। লিম্ফ নোড টিবি, আমাদের গলায় অনেকে দেখা যায় যে গ্ল্যান্ড ফুলেছে, সেইগুলো কিন্তু ছোঁয়াছে না। কিন্তু মেনলি যেটা আমাদের কফের টিবি সেটাই ছোঁয়াছে। আচ্ছা, এই জল জমেছে বুকে, এটা বলতে কি একটা কথাও মনে এলো। ছোটবেলা থেকেই শুনি একটু কাশি হলে বুকে ঘর ঘর করে যে একটু আওয়াজ হয়, এখনও বাচ্চাদের যদি হয় বাড়ির লোক আগেই বলে ওর বুকে কফ জমেছে। তো সত্যি বুকে কি কফ জমে? বুকে কফ ঠিক জমে না, অ্যাকচুয়ালি যেটা হয় যে কোনো রকম ইনফেকশনের জন্য যেটা হয় ইনফ্ল্যামেশন, অর্থাৎ আমাদের ধরুন
এটা হচ্ছে স্বাভাবিক শ্বাসনালী, ঠিক আছে, সেটা নর্মাল, এখানে হাওয়া চলাচল জায়গা আছে। যখন ইনফেকশন হচ্ছে এখানে যে মিউকোসাগুলো থাকে সেটা হচ্ছে লাল হয়ে যায়, সে কাজ ঠিকঠাক করতে পারে না, এবং আশেপাশে যে মাসেল আছে সেটা ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, যাতে আরও বেশি করে অ্যালার্জেন বা ইরিটেন্ট ভেতরে না ঢুকতে পারে। তো তার জন্য যেটা হয় যে নেট যেটা হাওয়া চলাচলের জায়গা সেটা কমে যায় এবং ভেতরে কিছু কিছু কফ জাতীয় জিনিস জমে। তো এই যে আমাদের শ্বাসনালীর মধ্যে যে কফটা জমলো তার জন্য যেটা হয় যে হাওয়া চলাচলের জায়গাটা কমে যাওয়ার জন্য শ্বাসকষ্ট, বুকে ঘরঘরানিটা বেশি হয়। কিন্তু ফুসফুসে তেমনভাবে কফটা জমে না, ওটা মেনলি যেটা শ্বাসনালী আছে ওটাতে জমে। ঠিকঠাকভাবে যদি চিকিৎসা করা যায়, যেটাই হোক, ধরুন ইনফেকশন হলে ইনফেকশনের চিকিৎসা, অ্যাজমা হলে অ্যাজমা চিকিৎসা, সিওপিডি হলে সেটা চিকিৎসা, সেটা করলে কিন্তু কফটা কমে যায়।